আমি প্রেগনেন্ট। কি বলছো এসব? আজকে আমাদের বাসর রাত। যেটা শুনছেন এটাই সত্য। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের আগে কেন ব্যাপারটা বলনি? কিংবা তোমার পরিবার বা কেন ব্যাপারটা গোপন করলো? 4-5 মাস আগের কথা। আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। খালা খালু মার্কেটে গেলে আমার আপন খালাতো ভাই, যে কিনা দুবাই প্রবাসী, যাকে আমি আপন মায়ের পেটের ভাইয়ের মতন ভালোবাসি, শ্রদ্ধা করি, সে আমাকে ধর্ষণ করে। এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়তে থাকি। আত্মহত্যা করার কথাও যে ভাবিনি তা নয়, আসলে এই ঘটনার আকস্মিকতায় আমি দিশেহারা হয়ে যাই। বুঝিনি যে তার বীজ আমার শরীরে গেঁথে গিয়েছে। আমার বাবা মা এর কিছুই জানেন না। আমি বহুবার ব্যাপারটা আপনাকে জানাতে চেয়েছি, কিন্তু পারিনি। অমন পরিস্থিতিতে কি করে শান্ত থাকা যায়, আমি সেটাই ভাবছিলাম। তারপরে খুব যন্ত্রণা হচ্ছিল মন মগজে। এত বড় প্রতারণা, তারপর আমার সাথে। মনে হচ্ছিল বাসুরাত থেকে বেরিয়ে এখনই সবাইকে ব্যাপারটা জানিয়ে দেই আর তালাকের কথা বলি, কিন্তু না। সব রকম চেষ্টা করে নিজেকে শান্ত করে রাখলাম। ওর কথাগুলো আগে শুনি, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তারপর তুমি তোমার খালাতো ভাইয়ের মুখ উন্মোচন করলে না কেন? ভয়ে। কিসের ভয়? একদিকে নিজের মান সম্মান তো আছেই, অন্যদিকে আমাকে রেপ করার পরে আমার খালাতো ভাই আমাকে হুমকি দিয়েছিল, এই ঘটনা যদি আমি কাউকে জানিয়ে দেই তবে নাকি সে আমার ছোট বোনের উপর দিয়ে শোধ তুলবে। নিজের বোনের কথা ভেবে আমি চুপ হয়ে যাই, কিন্তু তলে তলে যে আমার এত বড় সর্বনাশ হয়ে গিয়েছে তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আপনি আমাকে ক্ষমা করুন, কিন্তু প্লিজ ব্যাপারটা গোপন রাখুন। জয়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়লো। অনিবার্য কেঁদে চলেছে সে। কি করবো আমি এখন? আমি কি সবাইকে জানাবো, তালাক দেব, নাকি গোপন রেখে অন্য কোনোভাবে ব্যাপারটা সমাধান করব? কঠিন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে রইলাম। বিশ্বস্ত বন্ধু শ্যামলের সাথে আলাপ করলে সে আমাকে একটা উপায় বাতলে দেয়। যদি উপায়টা খুব সহজ কিছু নয়, তারপরেও চেষ্টা করলে মন্দ কি? আমি আর শ্যামল মিলে বুদ্ধি করলাম জয়ের খালাকে ডেকে এনে তাকে সব কিছু খুলে বলা, তার ছেলের কীর্তিকলাপ সম্পর্কে আর কি। তারপর তাকে দিয়ে বলানো, বাবা তুই চলে আয় দেশে, আমার শরীরে খুব খারাপ লাগছে, জানি না তোকে শেষ দেখা দেখতে পারবো কিনা। এই টাইপের কথাবার্তা আর কি, যাতে করে জয়ের খালাতো ভাই সূর্য বেটাটা এক ফোন পেয়ে চলে আসে দুবাই থেকে। আর যদি সহজ কথায় চিড়ে না ভেজে, তবে ভয়ভীতি দেখেই জয়ের মায়ের মুখ থেকে এমন কথা বানাতে হবে। তাছাড়া আর কোনো উপায়ই দেখা যাচ্ছে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমি জয়ের খালাকে ফোন করে বলি, খালা আমার বন্ধু শ্যামল গাড়ি নিয়ে আপনাদের বাড়িতে যাচ্ছে আপনাকে আনতে। জয়া ভোনা খিচুড়ি রান্না করেছে, আপনার তো খুব প্রিয়, চলে আসেন প্লিজ। শ্যামল গাড়িতে করে খালাকে নিয়ে এলে আমিও গাড়িতে খালার সাথে বসে পড়ি। কি বাবা, আমরা কি নামবো না? কোথায় যাচ্ছি আমরা? খালাকে পুরো আস্ত একটা খিচুড়ি বাটি ধরিয়ে দিয়ে বলি, খালা আপনার প্রিয় ভুনা খিচুড়ি আমি রান্না করেছি। না, আমরা আজ বাড়িতে যাচ্ছি না, একটু ঘুরবো আর আপনার সাথে আলাপ করবো খালা। উনি প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরে অবশ্য স্বাভাবিক হতে থাকেন। এই সেই কথা বলার পরে ধীরে ধীরে মূল কথায় আসি। পুরোটা বলা হয়ে গেলে তিনি বলেন, কি? এমনটা হতে পারে না। আমার সূর্য এমন ছেলেই না, সে এমনটা কখনোই করতে পারে না। বাবা, কোথাও হয়তো ভুল হচ্ছে। তবে তোমাদের যেহেতু সন্দেহ, আচ্ছা আমি আমার ছেলেকে দেশে নিয়ে আসবো। তবে মিথ্যে বলে নয়, আমার ছেলেকে বললে আজ রাতের ফ্লাইটে দেশে চলে আসবে। খালা সে যদি আপনার এক কথায় চলে আসে, তবে আমরাও চাইবো না যে আপনি মিথ্যে কথা বলেন। একটা কথা বলে রাখা উচিত, আর সেটা হলো এসব কিছু আমি জয়কে না জানিয়ে করছিলাম। জয়কে আর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। পরদিন ভোরবেলা আমি আর শ্যামল জয়ের খালার বাড়িতে অপেক্ষা আছি। ঠিক তখন সূর্য বাড়িতে ঢোকে। অবশেষে ভোর 5টার দিকে সে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। আমাদেরকে দেখে সে স্বাভাবিকভাবে অবাক হয়। খালাকে আগে বলেছি তার ছেলেকে একটু হলেও আমরা জেরা করব, সুতরাং তিনি যেন ঘাবড়ে না যান। সূর্য আমাকে দেখে আমতামতা করে বলে, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি কি জয়ার হাসবেন না? মানে ছবিতে দেখছি আর কি। লাগেজ এক কোনায় রাখতে রাখতে সে বলল, আচ্ছা, এত সকালে জয়া কি আমাদের এখানে? মা, কোনো সমস্যা না তো? বলে আমাদের দিকে একবার তাকালো। শ্যামলোর কোমরে থাকা পিস্তলটা এক নজর দেখায়। আমি পর মুহূর্তে বলি, সূর্য আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, আশা করি আপনার কোনো আপত্তি নেই। না না, কিসের আপত্তি, বসুন। মা একটু যাও তো, চা করে নিয়ে আসো। না খালা, আপনি বসুন, আগে আমরা কথা বলে নিই,
তারপর না হয় নাস্তাটা সারা যাবে। এরপর সব কিছু আমি সূর্যকে খুলে বলি। সূর্য শুনতে থাকে, আরও চোখ থেকে পানি ঝরতে থাকে। সেটা দেখে মনে মনে বলি, কী রে বাবা, এরা দেখি কথায় কথায় কাঁদতে জানে, আজব ব্যাপার স্যাপার। আপনার তো সব কিছু বলা হয়েছে। জি হ্যাঁ, এবার আপনি বলতে পারেন। আপনারা যা ভাবার ভাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে দেখেন, আমি আমার মায়ের মাথা ছুঁয়ে বলছি, এসবের কিছুই হয়নি, অসম্ভব ব্যাপার। আর যে দিনের কথা সে আপনাকে বলেছে, সেদিন তার উল্টো হয়েছিল। আমার বাবা যে অন্য শহরে থাকেন সেটা তো জানেন। চাকরির আর কয়েকদিন বাকি আছে, বাবা এলেই বাবা মা একসাথে ঘুরতে বের হন। তো সেদিনও তার ব্যতিক্রম হয়নি। বাসায় বেড়াতে এসেছিল জয়া। তো বাবা মা বের হয়ে গেলে হঠাৎ জয়া আমার ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে আমার সাথে যাচ্ছে তাই কাজ করে, তা বলে বোঝানোর মতো না। যাচ্ছে তাই কাজ করে বলতে? সেটাও খুলে বলতে হবে মায়ের সামনে? কোমরে পিস্তল নিয়ে বসে আছেন আর এতটুকু বোঝেন না? না মানে আসলে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল কোনোভাবে? আসলে জয়া করতে চেয়েছিল, অনেক চেষ্টাও করেছিল, কিন্তু হয়ে ওঠেনি, কারণ আমার তো আগ্রহ ছিল না। আর আগ্রহ না থাকলে কিভাবে সম্ভব? বিশ্বাস করুন, আমি ওকে আমার আপন বোনের মতন ভালোবাসতাম। কি বলেছিলাম না আমার ছেলে এমন নয়? আর জয়া এ কথা কি করে বললো? আমার তো সেই রাত থেকে এসব শোনার পরে মরে যেতে ইচ্ছে করছে। ওকে কোলে পিঠে করে বড় করলাম, আর জয়া কিনা আমারই ছেলের বিরুদ্ধে এত বড় অপবাদ দিল। এ কি মেনে নেওয়া যায়? মা, আমরা যাকে সবচাইতে বেশি বিশ্বাস করি, তারাই সবচাইতে বেশি অবিশ্বাসের কাজ করে। শুনে সূর্যের মা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সেই দীর্ঘশ্বাসটাকে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আমাকে বিধাতা দেননি। আমি পড়ে গেলাম এক বিশাল গোলকধাঁধার মধ্যে। আমি বলছি না যে আমার বউ দুধে ধোয়া তুলসী পাতা, আবার এটা বলছি না যে সূর্য সত্যটাই বলেছে। ওদের সত্য মিথ্যের মার পেঁচে পড়ে নিজেকে খুব দিশেহারা মনে হচ্ছিল। আমার ব্যাপারটা সূর্য আর তার মা বুঝতে পেরে বলল, তারা আমাকে সত্য ঘটনা যথাসাধ্যভাবে সাহায্য করবে, আর যতদিন না সত্য উদ্ঘাটিত হবে ততদিন সূর্য দেশে থাকবেন। সূর্যের এমন সহযোগিতাপূর্ণ আচরণ তার প্রতি কোনো সহানুভূতি তৈরি করতে পারেনি যদিও। সূর্য, আপনার সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখবো। অনুরোধ রইল, আপনি কোনোভাবে আমার বা আপনার খালার পরিবারের কারোর সাথে যোগাযোগ রাখবেন না। বের হতে হতে শ্যামল বলল, বন্ধু, কাউকে আপাতত বিশ্বাস করা উচিত হবে না। খুব ধৈর্য ধরতে হবে, এক নাম্বার কথা। আর হাল ছাড়া যাবে না। আর হ্যাঁ, আমি আমার দুটো চালাকে সারাদিন এখানে লাগিয়ে রাখবো, এদের উপর নজর রাখতে। বাড়িতে ফিরে গেলাম। শ্যামলের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখি জয়া এর মধ্যে বাবার বাড়ি থেকে ফেরত এসেছে। জয়ার সাথে সম্পর্কটা এখনও খুব বেশি মধুর হয়নি। জয়া সেটা আন্দাজ করতে পেরে তারপর সে কাছে আসে, আমার খবরাখবর জানতে চায়। রাতে একসাথে থাকলেও একটা দুটো কথার বেশি কোনো আলাপ হয় না। বাবা মায়ের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করি। সেদিন বাড়ি ফিরে ওকে দেখতে পেয়ে ঘরে ডেকে বললাম, আচ্ছা জয়া, তুমি মোট কয়বার প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলে জানো? কেন? একবার করেছিলাম, পজিটিভ এসেছিল। আর দিনে দিনে আমার পেট বেড়ে যাচ্ছে। কখনো তো ডাক্তারের কাছে যাওনি, তাই না? সে সাহস তো হয়নি কখনো। আচ্ছা, আজ আমরা ডাক্তারের কাছে যাব। হাসপাতাল থেকে ফিরছি আমি আর জয়া। কথায় আছে, আমরা মরার আগে ভূত হয়ে যাই, আর মরার আগে ভূত হয়ে গেলে জীবনের আনন্দ উপভোগ করা যায় না। অহেতু চাপে পড়ে দিশেহারা হয়ে যায়। নববধূর মুখ থেকে প্রেগনেন্সির কথা শুনে অমনটাই হয়েছিল। মূল টার্গেট হয়েছিল সূর্য, তাই যে মেডিকেলে টেস্ট প্রথমে করানো উচিত ছিল সেটা বেশ দেরিতে হয়ে গেল। জয়া বলল, না, এই টেস্ট সঠিক নয়, এটা হতে পারে না। আমার মধ্যে প্রেগন্যান্সির সব ধরনের লক্ষণই আছে। আচ্ছা, আগামীকাল আমরা অন্য কোথাও আবার না হয় টেস্ট করে আসবো, তোমার যদি এতই সন্দেহ থাকে। শ্যামলকে ব্যাপারটা জানালে বলল, বন্ধু চিন্তা করিস না, আমার ফুফাতো বোনের সাথে আমি কথা বলে দেখছি কেমন। শ্যামলের ফুফাতো বোন ডাক্তার। পরের দিন সকাল সকাল চলে গেলাম সেখান থেকে একই ফলাফল এলো, জয় অন্তঃসত্ত্বা নয়। শ্যামলের ফুফাতো বোনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করলাম। আমি আর শ্যামল দুজনেই তাকে ব্যাপারটা খুলে বললাম। দেখুন, শ্যামলের কাছ থেকে সবকিছু জেনেছিলাম। তো আজ আসলে প্রেগন্যান্সি টেস্টের সাথে মেডিকেল টেস্টটাও করিয়ে নিয়েছি, যে ওকে আসলেই সূর্য সাহেব রেপ কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছিল কিনা। কিন্তু সত্য বলতে মেডিকেল টেস্টের রেপের কোনো প্রমাণই পাওয়া যায়নি। প্রচণ্ড অবিশ্বাসের তোলাচলে ভুগতে লাগলাম। মানুষের মন হলো এই দুনিয়ার সবচাইতে দ্রুতগতির চান। মাথার মধ্যে মুহূর্তের মধ্যে কি না কি এলো,
সেকেন্ডের মধ্যে কল্পনা করে ফেললাম শ্যামল আর শ্যামলের ফুফাতো বোনকে টাকা দিয়ে হাত করেছে সূর্য। তার ফলাফল এইসব কথাবার্তা, দূর কিসব ভাবছি আমি। মাথার মধ্যে তখনও বাজছে সূর্য সেই কথাটা, মা আমরা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই সবচেয়ে বেশি অবিশ্বাসে কাজ করে। অল্প সময়ের মধ্যে এত রং বদল আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুললো। শ্যামল সে ডাক্তার বোন আরও বলল, দেখুন, ডক্টরি জ্ঞান আর অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো আপনার বউয়ের হয়তো মানসিক কোনো সমস্যা আছে, আর সেই সমস্যার কারণেই এমনটা হচ্ছে। তার অবচেতন কোনো কারণে হয়তো তৈরি হয়েছে যে তার আপন খালাতো ভাই তাকে রেপ করেছে, এবং সেই থেকে সে নিজেকে প্রেগনেন্ট ভাবতে শুরু করেছে। তার সাথে কথা বলে তাকে আমার মানসিকভাবে সুস্থ মনে হয়নি। যা ভাবছি, আমার বিশ্বাস সে ফলস প্রেগনেন্সির আওতায় রয়েছে। এটা অনেক সময় মায়ের কারণেও হতে পারে, মানে মায়ের কাছ থেকেও আসতে পারে। কিভাবে? প্রশ্ন করলাম তাকে। জয়ার জন্মের আগে তার মা যদি প্রেগনেন্ট হয়ে থাকে এবং কোনো কারণে যদি তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মা তখন স্বাভাবিকভাবেই বিষণ্ণতায় ভুগতে থাকে। আর সেই বিষণ্ণতা থেকেই দিনে দিনে তার মধ্যে একটা বাচ্চার জন্য গভীর আকাঙ্ক্ষা তৈরি হতে থাকে। যদিও আবার বাচ্চা কাচ্চা জন্ম নিলে একসময় এটি মিলিয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে এই আকাঙ্ক্ষা ঠিকই মা তার ব্রেনের কোথাও না কোথাও পুষে রাখে, যা কিনা পরবর্তীতে অনেক সময় সেটি নতুন বাচ্চা জন্ম দেওয়ার উপর প্রভাব ফেলে। আপনি কি জানেন এমন কিছু, যে জয়ার মা জয়ার জন্মের আগে এমন কিছুর মুখোমুখি হয়েছিল কিনা? জি হ্যাঁ, আসলেই তাই। এর জন্মের আগেও ওর মায়ের একটা সন্তান পেটে আসে, কিন্তু বাচ্চারা নির্দিষ্ট সময়ের আগে দুনিয়াতে আসার আগে মরে যায়। দেখলেন তো তাহলে, এখন যেটা হয়েছে, ওর বয়স বাড়ার সাথে সাথে ওর মধ্যে ওর মায়ের মধ্যে থাকা সেই আকাঙ্ক্ষাটা দিনে দিনে প্রবল হয়েছে। ও প্রেগনেন্ট না হলেও ওর কাছে মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট। মেডিকেলের ভাষায় আমরা এটিকে সিউডোসিওসিস বলে থাকি। সেটা না হয় বুঝলাম রে রাত্রি, কিন্তু তাই বলে ওকে ওর খালাতো ভাইকে এভাবে দোষারোপ করবে? মানে তাই বলে রেপের কথা বলতে যাবে? আসলে এই ব্যাপারটা আমি নিশ্চিত করে বলতে পারি না। আমার যতদূর মনে হয় এটা ওর অবচেতন মনের কল্পনাও হতে পারে, কিংবা এমনটাও হতে পারে যে সূর্য সাহেব আসলেই ওর সাথে এমন কিছু করেছে যার প্রেক্ষিতে তার মনে হয়েছে যে তার সাথে সূর্য রেপ করতে চেয়েছে। আমার মতে সূর্য সাহেবকে আরেকটু ভালো করে ভয় দেখিয়ে জিজ্ঞেস করা উচিত। রাত্রি ম্যাডামের চেম্বার থেকে আমরা বের হলাম। বের হতে না হতে মায়ের ফোন, জয়া নাকি আত্মহত্যা করেছে। দ্রুত বাড়িতে বসে দেখি জয়ার ক্ষতবিক্ষত শরীরের ঘরের মধ্যে পড়ে আছে, রক্তে পুরো ঘর বেসে গেছে। তলপেটের উপর থেকে কাটা, আঁকা বাঁকা যেভাবে পেরেছে সেভাবেই কেটেছে। ওর হাতে পেটের ছুরি যেভাবে পড়ে আছে দেখে বুঝতে বাকি রইল না যে ছুরি দিয়ে নিজের পেটে নিজেই কেটে কেটে দেখার চেষ্টা করেছে আসলে ওর মধ্যে কোনো সন্তান বসবাস আছে কিনা। আমি কোভাবে দেখে চেয়ারের উপর ধপ করে বসে পড়লাম। কান্না আসতে চাইছিল, কিন্তু কাঁদতে পারলাম না। পাগলিটাকে বুঝে ওঠার আগেই, ও সমস্যাটা ধরতে পারার আগেই ও এইভাবে দুনিয়া থেকে চলে যাবে আমি ভাবতে পারিনি। ও হয়তো প্রেগনেন্সি রিপোর্টটাকে কোনোভাবেই মেনে নিতে পারিনি। আরেকটা ফোন শ্যামলের কাছে। ওর সোর্স খবর দিয়েছে যে সূর্য নাকি ল্যাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে। শ্যামল বলল, ওকে আটকা তোরা, আমি আসছি এখনই। আমার মাকে জিজ্ঞেস করলো, কাকিমা এই খবর কি আপনি আপনার বোনকে জানিয়েছেন? মা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বাবা জানিয়েছি তো। শ্যামল চলে গেল। আমি তখনও তাকিয়েছি পাগলিটার মুখের দিকে। সেদিনই কেবল বুঝতে পারলাম জয়াকে আমি দিনে দিনে কতখানি ভালোবেসে ফেলেছিলাম। সূর্যকে আটকানোর পরে ওকে মৃত্যুর ভয় দেখানো হলো। ও স্বীকার করে সব কিছু। ওর কথা হলো, ও আসলে ওর মায়ের সামনে নিজেকে ছোট করতে চায়নি। তবে সে জয়াকে রেপও করেনি, তবে করতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে ওর বাবা মা মার্কেট থেকে ফিরে এসে জয়া রক্ষা পায়। জয়াকে ভয় দেখে সূর্য বলেছিল, তুই যদি এই কথা কাউকে বলে দিস তাহলে তোর ছোট বোনকে মেরে ফেলবো। জয়া মিথ্যে বলেনি। ডাক্তার রাত্রির কথা অনুযায়ী জয়া আসলেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। জয়ার মা ব্যাপারটাও নাকি কখনো বুঝে উঠতে পারেনি যে তাদের মেয়ে ভিতরে ভিতরে এমন সমস্যায় বড় হয়েছে। সূর্যকে পুলিশে দেওয়া হয়, ও এখনো জেলে। আমার মা আবার আমার জন্য পাত্রী খুঁজছেন। আমি জানি আমি মায়ের কথা না করতে পারবো না, কিন্তু এটাও সত্য, আমি এই জন্মে জয়াকে কখনোই বলতে পারবো না। গল্পটি কোনো বানানো গল্প নয়, এটা একটা সত্য ঘটনা যেটা আমাদের পাশের দেশ ভারতে ঘটেছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা আমাদের পেজটি থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখুন। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।